হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। একদম কাছাকাছি চলে এসেছে আমাদের নিট পরীক্ষা। তোমাদের এনসিইআরটি বায়োলজির প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আমি সামারি কিন্তু এখানে ইউটিউবে ফ্রিতে পড়িয়েছি। ডিটেল ভিডিওর জন্য অবশ্যই আমার পেইড ব্যাচের কোর্স রয়েছে, কিন্তু সামারি গুলো পড়িয়েছি, ইউনিট ইন্ট্রোডাকশন পড়িয়েছি, সায়েন্টিস্ট পড়িয়েছি। তো আপাতত আমরা ক্লাস 12 এর হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ চ্যাপ্টারটায় রয়েছি। এই চ্যাপ্টারের সামারি আজকে আমরা এনসিইআরটি থেকে লাইন বাই লাইন পড়বো, ইংলিশ বাংলা দুটো ভাষায়। তুমি যদি আমার চ্যানেলে নতুন হচ্ছ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তোমার নিট জার্নিটা আমি কন্টিনিউয়াস তোমার পাশে থাকবে। চলো শুরু করি এই চ্যাপ্টারের সামারি। হেলথ ইজ নট জাস্ট দ্য অ্যাবসেন্স অফ ডিজিজ। স্বাস্থ্য বলতে কেবলমাত্র নীরোগ থাকাকেই বোঝায় না। মানে ধরো আমি বললাম তোমার হেলথ কেমন আছে, তুমি বললে যে ম্যাম আমার হেলথ খুব ভালো আছে। তো আমি তোমায় বললাম তুমি কি করে বুঝলে তোমার হেলথ ভালো? তো তুমি আমাকে বললে যে না আমার তো কোনো রোগ ব্যাধি নেই, আমার তো কোনো ডিজিজই নেই, তাই আমি ভালো আছি। কিন্তু সেটাই মানেই কিন্তু হেলথ নয়। তোমার রোগ না থাকাই মানে এরকম নয় যে তোমার স্বাস্থ্য খুব ভালো। ইট ইজ আ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল, সাইকোলজিক্যাল ওয়েলবিং। এটি হলো শারীরিক, মানসিক, সামাজিক এবং মনস্তাত্ত্বিক দিক থেকে সম্পূর্ণরূপে সুস্থ একটি অবস্থা। তার মানে তুমি শারীরিক দিক দিয়ে কেমন রয়েছো সেটার সাথে সাথে ডিপেন্ড করছে তুমি মানসিক দিক দিয়ে কেমন রয়েছো। তুমি হয়তো শারীরিক দিক দিয়ে ভালো রয়েছো, তোমার কোনো প্রবলেম নেই, কিন্তু তুমি মানসিক দিক দিয়ে খুব উইক রয়েছো, তোমার সবসময় টেনশন হচ্ছে, সবসময় অ্যাংজাইটির মধ্যে রয়েছো, বা তোমার সোশ্যাল সাইকোলজিক্যাল মানে অবস্থাও ভালো না, মানে তুমি হয়তো খুব বাজে ব্যবহার করো মানুষের সাথে। তুমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাবো, দেখবে অনেকে থাকে খুব অকারণে মানুষকে কষ্ট দিয়ে কথা বলতে ভালোবাসে, মানে কোনো কারণ নেই, খুব অকারণে কাউকে একটা হার্ট করলাম, কাউকে একটা কষ্ট দিলাম, কাউকে চট করে বাজে কথা বলে দিলাম। তার মানে কি তার সাইকোলজিক্যাল বা সোশ্যাল ওয়েলবিং তার ভালো নেই, সে ঠিক মতন অবস্থায় নেই। কারণ তুমি যদি হ্যাপি থাকো না, তুমি কখনো মানুষকে দুঃখ দিয়ে কথাই বলতে পারবে না। তো এই সব কিছু যদি ঠিক থাকে তবেই কিন্তু তুমি বলতে পারো তোমার হেলথ বা স্বাস্থ্য ভালো। শুধুমাত্র শারীরিক দিক দিয়ে ফিট থাকাকেই ভালো হেলথ বলে না। Diseases like typhoid, cholera, pneumonia, fungal infections of skin, malaria, and many others are a major cause of distress to human beings. টাইফয়েড, কলেরা, নিউমোনিয়া, চর্মে ছত্রাক ঘটিত সংক্রমণ, ম্যালেরিয়ার মতন রোগগুলো এবং আরো অন্যান্য রোগ মানুষের দেহে রোগ যন্ত্রণা সৃষ্টির মুখ্য কারণ। তো আমরা জানি যে আমাদের মানুষদের কত রকমের রোগ হয়, টাইফয়েড হয়, কলেরা হয়, নিউমোনিয়া হয়, বিভিন্ন রকমের স্কিনের ইনফেকশন হয় যেগুলো কিনা ফাঙ্গাসদের দ্বারা হয়, ম্যালেরিয়া হয়, অনেক রকমের প্রবলেম কিন্তু আমাদের থাকে। ভেক্টর বর্ন ডিজিজেস লাইক ম্যালেরিয়া, especially one caused by Plasmodium falciparum, if not treated, may prove fatal. ভেক্টর বাহিত রোগগুলোর মধ্যে বিশেষত প্লাজমোডিয়াম ফ্যালসিপিয়ামের সংক্রমণ ঘটিত রোগটির যদি চিকিৎসা না করা হয় তবে সেটি মারাত্মক রূপ কিন্তু ধারণ করতে পারে। ঠিক আছে, তো এই প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম দ্বারা যে ম্যালেরিয়া আক্রান্ত হলে আমাদের যেটা অবস্থা হয় সেটা সাংঘাতিক অবস্থা হয়ে যায়। মানে এই প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম যদি আমাদের আক্রমণ করে এবং তার ফলে যদি ম্যালেরিয়া হয়, সেটা কিন্তু মানে একটা কি বলবো মানুষকে মৃত্যু অব্দি নিয়ে যেতে পারে যদি ঠিকঠাক মতন তার চিকিৎসা না হয়। ঠিক আছে, আচ্ছা। Besides personal cleanliness and hygiene, public health measures like proper disposal of waste, decontamination of drinking water, control of vectors like mosquitoes, and immunization are very helpful in preventing these diseases. তো তোমাকে কি কি করতে হবে? প্রথম কথা হচ্ছে ব্যক্তিগত পরিচ্ছন্নতা। তোমাকে পরিচ্ছন্ন থাকতে হবে, তোমাকে রোজ স্নান করতে হবে, তোমাকে স্বাস্থ্যবিধি মানতে হবে, তার সাথে সাথে কি করতে হবে? বর্জ্য পদার্থের যথাযথ নিষ্পত্তি, তোমাকে ওয়েস্ট বা বর্জ্য পদার্থ প্রপারলি ভ্যাটে গিয়ে ফেলতে হবে, যেখানে সেখানে ফেলে রাখলে চলবে না। পানীয় জলের পরিশোধন করতে হবে, যা খুশি জল খাচ্ছ, যেখানে খুশি গিয়ে জল খাচ্ছ সেটা খেলে হবে না, প্রপার ড্রিঙ্কিং ওয়াটার তোমাকে খেতে হবে। মশার মতো ভেক্টর গুলো নিয়ন্ত্রণ করতে হবে, যেখানে সেখানে জমা জল রাখছো তার ফলে মশা ডিম পাচ্ছে, তা করলে কিন্তু হবে না। অনাক্রম্যকরণ, যেগুলোকে বলে ভ্যাকসিনেশন বা ইমিউনাইজেশন, প্রপার যখন যে ভ্যাকসিন তোমার দেওয়ার দরকার সেটা তোমাকে দিতে হবে। এই সমস্ত করলে কি হয়, জনস্বাস্থ্য পরিষেবা সমূহ এই রোগগুলোর প্রতিরোধে অত্যন্ত সহায়ক হয়। তো এই ধরনের কিন্তু সমস্ত কিছু তোমাকে করতে হবে যাতে তোমার রোগ ব্যাধিগুলো না হয়।
Our immune system plays a major role in preventing these diseases when we are exposed to disease causing agents. আচ্ছা, আমাদের দেহ যখন রোগ সৃষ্টিকারী জীবাণুর সংস্পর্শে আসে তখন আমাদের অনাক্রম্য তন্ত্র এই রোগ সমূহের প্রতিরোধে মুখ্য ভূমিকা গ্রহণ করে। তো কি হয় না, যখন ধরো কোনো একটা ইনফেকশন আমাদের হলো, মানে কোনো একটা ধরো রোগ সৃষ্টিকারী কোনো জীবাণু আমাদের আক্রমণ করলো, তখন আমাদের কে হেল্প করে? আমাদের শরীরের ইমিউনিটি, অনাক্রম্য তন্ত্র আমাদেরকে হেল্প করে। The innate defense of our body like skin, mucous membranes, antimicrobial substances present in our tears, saliva and the phagocytic cells help to block the entry of pathogens into our body. চর্ম, মিউকাস পর্দার মতো আমাদের দেহের সহজাত প্রতিরক্ষা ব্যবস্থাগুলি আমাদের অশ্রু, লালারস এবং ফ্যাগোসাইটিক কোষে উপস্থিত জীবাণু প্রতিরোধী বস্তুগুলি আমাদের দেহের প্যাথোজেন প্রবেশে বাধা দেয়। তো যখন ধরো আমাদের এরকম কোনো একটা জীবাণু আক্রমণ করছে, তখন আমাদের বডিতে কে কে হেল্প করে? আমাদের স্কিন। প্রথমেই স্কিন কি করে হেল্প করবে? স্কিন তোমার জীবাণুটাকে ঢুকতে দেবে না, ব্যাকটেরিয়াকে ঢুকতে বাধা দেবে। তোমার মিউকাস মেমব্রেন, মিউকাস পর্দা, যেগুলো আমাদের যে সমস্ত বডির ভেতরে ট্র্যাক্ট বা নালীগুলো রয়েছে তার ভেতরে মিউকাস আবরণী থাকে, সেখান থেকে মিউকাস নামক একটা পিচ্ছিল পদার্থ বেরোয় যেগুলো কিন্তু তোমার এই রোগ জীবাণুগুলোকে আটকে নেয়, তারা আমাদের বাধা দেয়। অ্যান্টিমাইক্রোবিয়াল সাবস্টেন্সেস রয়েছে যেগুলো মাইক্রোব বা প্যাথোজেনকে মারতে সাহায্য করে, সেগুলো আমাদের চোখের জলে থাকে, আমাদের থুতুতে থাকে। এগুলো যেমন তোমাকে একটা যদি আমি এক্সাম্পল দিই, লাইসোজাইম একটা তার মধ্যে এক্সাম্পল। তো এই ধরনের জিনিসগুলো ব্যাকটেরিয়াকে মারতে হেল্প করে। তাছাড়া তোমার বডিতে ফ্যাগোসাইটিক সেলস রয়েছে, ফ্যাগোসাইটিক সেলস কি করে? খপাত খপাত করে করে প্যাথোজেন গুলোকে খেয়ে নেয়। এইরকম কিন্তু নানা রকম উপায় আছে যেগুলো কিন্তু আমাদের বডির যারা এভাবে মাইক্রোবস কে মারতে সাহায্য করে, এবং এগুলোকে আমরা ইননেট ডিফেন্স বলি। ঠিক আছে, এগুলোকে বলি আমরা সহজাত প্রতিরক্ষা ব্যবস্থা, কারণ এগুলো নিয়ে তুমি জন্মগ্রহণ করো। তুমি যবে থেকে জন্মাও তবে থেকে তোমার এই ব্যবস্থাগুলো শরীরের মধ্যে থাকে, যেগুলোকে বলি আমরা ইননেট ইমিউনিটি। If the pathogens succeed in gaining entry to our body, specific antibodies, humoral immune response and cell-mediated immune response serve to kill these pathogens. এবার কি হয়, ধরো প্যাথোজেন গুলো আমাদের দেহে সফলভাবে প্রবিষ্ট হলে নির্দিষ্ট অ্যান্টিবডি রসভিত্তিক অনাক্রম্য সারা এবং কোষ ভিত্তিক কোষ নির্ভর অনাক্রম্য সারা এই প্যাথোজেন গুলোকে মেরে ফেলে। তো অনেক সময় কি হয়, তোমার বডিতে এই যে প্যাথোজেন গুলো এগুলো অনেক সময় ঢুকে যায়। তো ঢুকে গেলে কি হয়, কিছু স্পেসিফিক অ্যান্টিবডি কি করে, আমাদের বডি কিছু স্পেসিফিক অ্যান্টিবডি তৈরি করে। ঠিক আছে, এবার এই অ্যান্টিবডি গুলোকে আমরা বলি অ্যান্টিবডি কি? অ্যাকচুয়ালি অ্যান্টিবডি কি? অ্যান্টিবডি হচ্ছে এক রকমের প্রোটিন। তো এই অ্যান্টিবডি গুলো তোমার এই প্যাথোজেন গুলোকে খেয়ে ফেলে। ঠিক আছে, তো সেটাকে আমরা বলি হিউমোরাল ইমিউন রেসপন্স বা রসভিত্তিক অনাক্রম্য সারা। আর আবার কিছু সেলস রয়েছে, সেই সেলস গুলো কিন্তু এই প্যাথোজেন গুলোকে খেয়ে ফেলে। যেমন হচ্ছে এখানে মেইনলি আমরা কথা বলতে পারি কাদের কথা? বি সেল, টি সেল। তো টি সেলরা কিন্তু এইভাবে সেল মেডিয়েটেড ইমিউন রেসপন্স দেখায়, কোষ নির্ভর অনাক্রম্য সারা দেখায়। কিছু বি সেলস রয়েছে যারা, বি সেলস কি করে? বি সেলস কিন্তু অ্যান্টিবডি, এবি লিখলাম, এবি মানে অ্যান্টিবডি। বি সেলস অ্যান্টিবডির মাধ্যমে, মানে বি সেলস অ্যান্টিবডি সিক্রেট করে, ক্ষরণ করে, যেগুলো কিন্তু প্যাথোজেনকে মেরে ফেলে। তো সেই যে ইমিউনিটি তাকে আমরা বলি হিউমারাল ইমিউন রেসপন্স বা রসভিত্তিক অনাক্রম্য সারা। আর আছে টি সেলস। টি সেলস হচ্ছে তোমার যখন এই প্যাথোজেনকে খায়, সেই পদ্ধতিটাকে আমরা বলি হচ্ছে সেল মিডিয়েটেড ইমিউন রেসপন্স বা কোষ নির্ভর অনাক্রম্য সারা। ঠিক আছে, তো দুটো দুরকম উপায়ে তোমার ইমিউনিটি দিল। আর এই সিস্টেম গুলোকে অ্যাকচুয়ালি আমরা বলি অ্যাডাপটিভ ইমিউন সিস্টেম। ঠিক আছে, বি সেল টি সেল মিডিয়েটেড যে ইমিউনিটি তাকে আমরা বলি অ্যাডাপটিভ ইমিউন সিস্টেম। সো ইমিউন সিস্টেম হ্যাজ মেমোরি। On subsequent exposure to same pathogen, the immune response is rapid and more intense. আচ্ছা, তো অনাক্রম্য তন্ত্রে মেমোরি কোষ রয়েছে যা অ্যান্টিজেনের গঠনকে মনে রাখতে পারে। আমাদের দেহে একই প্যাথোজেন সংস্পর্শে বারবার এলে দেহে দ্রুত এবং অতি তীব্র অনাক্রম্য প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তো বেসিক্যালি আমাদের ইমিউনিটির কিন্তু আবার মেমোরি পাওয়ার রয়েছে, সাংঘাতিক ভাবে মনে রাখতে পারে যে শরীরে কোন কোন ব্যাকটেরিয়া আমাদের দেহে প্রবেশ করছে বা কোন কোন প্যাথোজেন আমাদের দেহে আসছে। ওরা কি করে, ধরো এখন সাপোজ তোমার বডিতে একটা, সাপোজ নতুন ধরো পি, সাপোজ পি পি নামক একটা নতুন ব্যাকটেরিয়া তোমার বডিতে ঢুকলো। ঠিক আছে,
এবার সে প্রথম তোমার বডিতে এখন ঢুকছে। তো এই সময় তো তোমার বডি একটু কনফিউজ থাকবে যে বাবা একে তো কোনোদিন দেখিনি, এ আবার কে। তো একে মারতে কিন্তু তোমার বডি বেশ কিছুদিন সময় নেবে। ততদিন অব্দি এই পি ব্যাকটেরিয়া কিন্তু তোমাকে বেশ খানিক কাবু করে ফেলবে, তোমার শরীর খারাপ হবে। তারপরে দেখবে যে 10-12 দিন বাদে আস্তে আস্তে রিকভার করছে। ঠিক আছে, এবার তোমার শরীর আস্তে আস্তে একে ভাগালো, শরীর থেকে ভাগালো। কিন্তু তোমার শরীরের মানে ইমিউনিটি মনে রেখে দেবে যে পি নামক ব্যাকটেরিয়াকে আমি মেরেছিলাম। পরের বার যখন আবার ধরো এই পি তোমাকে সামনের বছর আক্রমণ করলো, ঠিক আছে, নেক্সট ইয়ার আবার তোমাকে ধরো এই পি সেম ব্যাকটেরিয়া তোমাকে আক্রমণ করলো, তোমার বডি তখন বললো যে এই তোকে আমি আগের বছর মেরেছিলাম, তোকে আমি চিনি। তখন দেখবে তোমার আর এত শরীর খারাপ হচ্ছে না আগের বারের মতন, মানে 1-2 দিনেই তোমার বডি কিন্তু অনেক রিকভার করে যাচ্ছে, কারণ তোমার বডির ইমিউন সিস্টেমের মেমোরি আছে, ও মনে রেখেছিল যে আমি পি কে আগের বার মেরেছিলাম। এবং তার ফলে ও কি করবে, ও সেম অস্ত্র শস্ত্র দিয়ে আবার তোমার একে খুব তাড়াতাড়ি এবং প্রচন্ড ইন্টেন্স মানে খুব ভালোভাবে ওকে শরীর থেকে ভাগিয়ে দেবে। তার ফলে এবারে আর তুমি অতটা অসুস্থই হবে না। ঠিক আছে, this forms the basis of protection afforded by vaccination and immunization. আহ এটি টিকাকরণ এবং অনাক্রম্যকরণের মাধ্যমে সুরক্ষার ভিত্তি তৈরি করে। তো এই যে আমাদের ভ্যাকসিনেশন হয়, ভ্যাকসিনেশন তো এটাই, তাই না? ভ্যাকসিনেশন বা টিকাকরণ তো এটাই, যেখানে কিন্তু তোমার যেই রোগের এগেনস্টে তুমি ভ্যাকসিন নিচ্ছ সেই রোগের জীবাণু একটুখানি ঢুকিয়ে দেওয়া হয়। তার ফলে কি হয়, তোমার বডি এই জন্য দেখবে ভ্যাকসিন নিলে আগের সময় আমরা প্রথম প্রথম আমাদের একটু শরীরটা খারাপ লাগে, জ্বর হয়, কেন? কারণ আমার শরীর তখন ওটাকে মারতে সাহায্য করছে। এবার ওকে মেরে আমাদের শরীরের মেমোরি তৈরি হয়ে গেল। তার ফলে যখন ভবিষ্যতে কোনোদিন আহ সেই রোগ জীবাণু আমাদেরকে অনেক লার্জ স্কেলে আমাদেরকে আক্রমণ করবে, আমাদের বডি কিন্তু ওই মেমোরির সাহায্যে ওকে তাড়াতাড়ি করে মেরে দেবে। Among other diseases, AIDS and cancer kill a large number of individuals worldwide. অন্যান্য রোগ জীবাণুর মধ্যে এইডস এবং ক্যান্সারের কারণে বিশ্বব্যাপী ব্যাপক সংখ্যক লোকের মৃত্যু ঘটে। তুমি জানো যে কত লোক এইডসে মারা যায়, ক্যান্সারে মারা যায়। AIDS caused by the human immunodeficiency virus or HIV is fatal but can be prevented if certain precautions are taken. হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস এইচআইভি ঘটিত এইডস রোগটি প্রাণঘাতী হয়, কিন্তু যদি কিছু সাবধানতা অবলম্বন করা যায় তবে এটিকে সহজে প্রতিরোধ করা যেতে পারে। এইডস কিন্তু এমন একটা রোগ যেটা এইচআইভির দ্বারা হয়, আমরা জানি এইচআইভি এক রকমের ভাইরাস। সেটা হলে পরে কিন্তু খুব ভয়ঙ্কর অবস্থা হয়ে যায়, সেই মানুষ জেনারেলি আর তাকে বাঁচানো যায় না। তো সেই জন্য বেটার হচ্ছে যে এইডসটা হতেই না দেওয়া। তো বেশ কিছু সাবধানতা অবলম্বন করলে কিন্তু তোমার এইডস হবেই না। Many cancers are curable if detected early and appropriate therapeutic measures are taken. তো বলছে কি, বলছে যদি প্রাথমিক অবস্থায় ক্যান্সারের শনাক্তকরণ হবে, হ্যাঁ রোগের না বাবা, এটা ক্যান্সারের, বাংলা বই অলওয়েজ এরকম ভুল লেখে। যদি প্রাথমিক অবস্থায় রোগের শনাক্তকরণ এবং যথাযথ চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা যায় তবে অনেক ক্যান্সারই নিরাময় যোগ্য। ও আচ্ছা ঠিক আছে, বাংলা বইতে গালাগাল দেওয়াটা আমার ভুল হয়ে গেছে, এখানে ক্যান্সার পরে বলেছে, ঠিক আছে সরি। ওকে, তো বলতে চাইছে হচ্ছে এটা যে ক্যান্সার রোগও আমরা যে ভয় পাই, কিন্তু সেটা যদি একদম প্রথম দিকে যদি ডিটেক্ট করা যায় তাহলে আজকাল কিন্তু ক্যান্সার রোগ থেকে লোকে বেঁচে ফিরে আসছে। Of late, drug and alcohol abuse among youth and adolescents is becoming another cause of concern. পরবর্তী সময়ে যুবক যুবতী এবং কিশোর কিশোরীদের মধ্যে ড্রাগ এবং অ্যালকোহলের অপব্যবহার অপরিতে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তো এখন কি করে, অনেক অল্প বয়সী ছেলেমেয়েরা রয়েছে, তুমি জানো, যারা ড্রাগ নেয়, অ্যালকোহল নেয়। তো সেগুলো তো ঠিক না। বিকজ অফ দ্য অ্যাডিকটিভ নেচার অফ অ্যালকোহল অ্যান্ড ড্রাগস and their perceived benefits like relief from stress, a person may try taking these in the face of peer pressure, examinations related and competition related stresses. তো বলছে কি, অ্যালকোহল ও ড্রাগের আসক্তির ধরনের কারণে এবং এদের ব্যবহারের ফলে অনুভূত সুবিধাসমূহ, যেমন বন্ধু বান্ধবদের অবাঞ্ছিত চাপ থেকে মুক্তি, পরীক্ষা ও প্রতিযোগিতা সংক্রান্ত চাপ থেকে মুক্তি পেতে কোনো ব্যক্তি অ্যালকোহল বা ড্রাগ গ্রহণ শুরু করতে পারে। হয় কি, অনেক সময় দেখবে যে বন্ধু বান্ধবদের একটা প্রেশার থাকে, মানে অনেক রকম প্রেশার হতে পারে, যেমন আমি ভাই আমি একটু খাই, হ্যাঁ বুঝতেই পারছো কি খাই, আমি বেশ গ্লাসে নিয়ে খাই, ভাই তুইও খা। তখন তুমি হয়তো বললে যে না না আমি খাবো না। এ মা, তুই খাস না, তুই কি রে, তুই তো তাহলে একেবারে সেকেলে। তুমি তখন ভাবলে এই আমাকে সেকেলে বললো, না আমি একটু খেয়ে দেখি। তো এই যে পিয়ার প্রেশার, এটাকে পিয়ার প্রেশার বলে, বন্ধু বান্ধবদের অবাঞ্ছিত চাপ। বা এরকম হতে পারে যে তোমার সব বন্ধুরা খুব ভালো রেজাল্ট করছে, তুমি করতে পারছো না, সেটাও একটা চাপ। তো এরকম হতে পারে বিভিন্ন পরীক্ষায়, যে ধরো নিট পরীক্ষা,
আমাকে পেতেই হবে, এই যে একটা টেনশন, একটা স্ট্রেস, এইসব নানা রকমের কারণ থাকে যে কারণে কিন্তু লোকে চাপে পড়ে যায় এবং তারপরে কি করে এই সমস্ত ড্রাগ বলো, অ্যালকোহল বলো, এগুলো খাওয়া শুরু করে, যেগুলো একেবারেই উচিত না। ইন ডুইং সো হি অর শি মে গেট অ্যাডিক্টেড টু দেম। তাহলে কি হবে, এভাবে ড্রাগ ও অ্যালকোহল গ্রহণ করার ফলে কোনো ব্যক্তি এগুলোর প্রতি আসক্ত হয়ে পড়তে পারে, তাই না? তুমি যদি বারবার এগুলো খাও তখন তোমার নেশা হয়ে যাবে। Education about their harmful effects, counseling, and seeking immediate professional and medical help would totally release the individual from these evils. ড্রাগ ও অ্যালকোহলের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জ্ঞান, উপযুক্ত পরামর্শ এবং পেশাদারি ও চিকিৎসা সংক্রান্ত সাহায্যের তাৎক্ষণিক সন্ধান পাওয়া গেলে কোনো ব্যক্তিকে সম্পূর্ণভাবে এগুলোর কুফল থেকে মুক্ত করা যেতে পারে। তো এগুলো আমাদের কি করতে হবে, আমাদের বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে কিন্তু কাউন্সিলিং করাতে হবে। স্কুলে, প্রত্যেকটা স্কুলে এরকম ধরনের কাউন্সিলিং হওয়া উচিত, যে এগুলো খেলে কত ক্ষতি তোমার শরীরে, তুমি কিন্তু তুমি নিজে প্রচুর কমিয়ে ফেলছো। তো সেই ধরনের কাউন্সিলিং হওয়া উচিত। মেডিকেল হেল্প তোমাকে যেন ইনস্ট্যান্ট যেন তুমি কোনো মেডিকেল হেল্প পাও, কেউ যদি খেয়েও ফেলে ইনস্ট্যান্ট যেন কোনো মেডিকেল হেল্প পায়। সর্বোপরি আমি বলবো এগুলোতে বাড়ির লোকের কিন্তু খুব বেশি মাত্রায় সহানুভূতিশীল হওয়া উচিত। মানে ধরো বাচ্চা এসব খাচ্ছে, তো বাবা মা একেবারে তাকে পিঠে দিল উড়ুম মার, তাতে কিন্তু আরো ক্ষতি। তার থেকে যদি বাচ্চার কষ্টটা বোঝা যায়, ওর পিঠে হাত দিয়ে বোঝানো যায়, সেটা কিন্তু অনেক বেশি উপযোগী হবে। তো এই হলো গিয়ে এই চ্যাপ্টারের সামারি। আশা করি বুঝতে পারলে চ্যাপ্টারটা কি বলতে চাইছে। আহ, বড় ভিডিও তো আমার পেইড ব্যাচে সবসময় দেওয়া হয়। আচ্ছা, তুমি যদি আমার অনলাইন বায়োলজি পেইড ব্যাচ এনরোল করবে বলে মনে করছো নিট 2026-এর জন্য, তুমি ব্যাচ এনরোল করতে পারো। ব্যাচের ডিটেলস তোমাকে এখানে একবার আমি দিয়ে দিচ্ছি। এবারে তোমাকে আমি বলবো, যারা তোমরা নিট 2026 এবং নিট 2027 দিচ্ছ এবং আমার বায়োলজি অনলাইন পেইড ব্যাচ এনরোল করতে চাইছো, তারা এনরোল করতে পারো। খুব তাড়াতাড়ি এনরোল করে নাও। তোমরা 100% এনসিআরটি বেস্ট ফুল সিলেবাস ক্লাস 11 ক্লাস 12-এর সমস্ত চ্যাপ্টারের রেকর্ডেড লেকচার্স আমার কাছে পাবে। ফুল সিলেবাস ক্লাস 11 ক্লাস 12-এর পিডিএফ নোটস, এবং সেটাও কিন্তু বাংলা এবং ইংলিশে আমার কাছে পাবে। চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিসের পিডিএফ প্রচুর পাবে বাংলা এবং ইংলিশে, ঠিক যেরকম এখানে এক্সাম্পল দেখালাম। এইভাবে প্রত্যেক চ্যাপ্টার থেকে প্রচুর তুমি বেঙ্গলি ইংলিশ পিডিএফ পাবে, এবং চ্যাপ্টার ওয়াইজ টেস্ট তুমি আমার কাছে দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায়। ফুল সিলেবাস টেস্ট দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায়। তাই নিট যেইভাবে এক্স্যাক্ট তুমি দেবে, সেভাবে বায়োলজি কমপ্লিট প্র্যাকটিস তোমার কিন্তু আমার কাছে হয়ে যাবে। এবং আমার ব্যাচের আনলিমিটেড ভ্যালিডিটি, তুমি যদি ক্লাস 11-এ পড়ো তুমি জয়েন করতে পারো, ক্লাস 12-এ পড়ো জয়েন করতে পারো, যদি ড্রপার হও তাও জয়েন করতে পারো। যতদিন না নিট তুমি পাচ্ছ ততদিন তোমাকে আর কোনো দিন কোনো টাকা পয়সা দিতে হবে না, ততদিন তোমার সাথে আমি আছি, ততদিন আমার কোর্স তোমার সাথে আছে। এটার আনলিমিটেড ভ্যালিডিটি একবারই। শুধুমাত্র জয়েন করার সময় তোমার আমাকে দিতে হবে ₹1000 1000 টাকা তোমার আমাকে দিতে হবে একবারই জয়েন করার সময়। তারপর থেকে এটার আনলিমিটেড ভ্যালিডিটি, আর কোনো দিন কোনো এক্সট্রা টাকা পয়সা তোমার কাছে চার্জ করা হবে না। যতদিন না নিট পাচ্ছ ওই 1000 টাকাতেই এভরিথিং তোমার হয়ে যাবে। যদি এনরোল করতে চাও 9019765145 এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো। হোয়াটসঅ্যাপ করে তুমি ডেফিনেটলি নিট কোর্সে এনরোল করতে পারো। চলো আজকে আসছি, পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। বাই বাই।